উন্নতি হয়নি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সিসিতে আছেন পর্যবেক্ষণে। এই অবস্থায় বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার আবারও আবেদন জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিলে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার কিছু হলে তার দায়ভার সরকারকেই নিতে হবে। তৃতীয় দফায় গত ৭ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সোমবার 2 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে দেয়া হচ্ছে ইনসুলিন, বেড়েছে উচ্চ রক্তচাপও। এ অবস্থায় তাকে বিদেশে নিতে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে তার ভাই শামীম ইস্কান্দর। এরপর হাসপাতালে বেগম জিয়াকে দেখতে যান তার বোন সেলিমা ইসলাম সহ পরিবারের সদস্যরা। বেগম জিয়ার সুস্থতা কামনায় মঙ্গলবার সারা দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মাহফিলে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা। এ সময় মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া গুরুতর অসুস্থ, কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে। অবিলম্বে তাকে বাইরে চিকিৎসা করতে দেওয়ার সুযোগ দেওয়া হোক, কারণ তার যদি কিছু হয়ে যায় তোর সমস্ত দায় দায়িত্ব কিন্তু এই সরকারকেই বহন করতে হবে। মানবিক বিবেচনায় বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে অনুমতির জন্য সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। অনেক ধরনের অসুখের এই অসুখগুলো যদি সত্যিকার অর্থেই সুষ্ঠু চিকিৎসা করতে হয়, মানবতার স্বার্থে তাকে বাইরে চিকিৎসা করবার সুযোগ দেওয়া হোক। মাহফিল শেষে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আইন অনুযায়ী হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে বিদেশ যেতে দেওয়ার সুযোগ নেই বলে সংসদে আবারও জানালেন আইনমন্ত্রী। তার মতে, ফৌজদারি কার্যবিধির 401 ধারা অনুযায়ী বেগম জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার আবেদন নিষ্পত্তি হয়ে গেছে। সকালে সংসদে পঞ্চদশ অধিবেশনে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী একথা বলেন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির 2টি মামলায় দণ্ডিত বেগম খালেদা জিয়া এখন চিকিৎসাধীন। করোনা মহামারী শুরুর পর গেল বছরের 25শে মার্চ নির্বাহী আদেশে তাকে সাময়িক মুক্তি দেয়া হলেও শর্ত ছিল তিনি বিদেশে না গিয়ে বাসা থেকেই চিকিৎসা নেবেন। এরপর 3 দফায় 18 মাস হয় তার সাময়িক মুক্তির মেয়াদ। বাসায় চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্প্রতি খারাপ হলে তাকে আবারও বিদেশ নেয়ার দাবি ওঠে বেগম জিয়ার পরিবার ও দলের পক্ষ থেকে। বিষয়টি নিয়ে সংসদে চলমান পঞ্চদশ অধিবেশনেও আলোচনা হয়। এ সময় বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধির 401 ধারা মোতাবেক বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার আবেদন নিষ্পত্তি হয়ে গেছে। সাজা স্থগিত করে ওনাকে মুক্তি দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মানবিক কারণে এই নির্দেশ দিয়েছে। দ্য বুক ইজ দেয়ার, section 401 is there, 401 subsection 1 to subsection 6 is there. ওনা যদি দেখাতে পারে আমাকে যে আমি রিভিউ ওই দরখাস্তের উপরে আমি আবার করতে পারি, তাহলে আর কোনোদিন কোনো দরখাস্ত নিষ্পত্তিযোগ্য থাকবে না। আর ওই আইনের মধ্যে এটা নাই। বিষয়টি নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে বিএনপির আইন প্রণেতাদের স্পষ্ট করে আইনমন্ত্রী জানান, বিদেশে যেতে চাইলে খালেদা জিয়াকে জেলে গিয়ে নতুন আবেদনের পথে হাঁটতে হবে। একটা নিষ্পত্তিকৃত দরখাস্তের উপরে আর কোনো অর্ডার দেওয়া যায় না। মাননীয় স্পিকার, উনি বলতে মিসেস খালেদা জিয়া যদি আবারও জেলখানায় গিয়ে আবারও অ্যাপ্লাই করেন, তখন আমরা বিবেচনা করব। কিন্তু যেই অবস্থায় আছেন সেই অবস্থায় এই 401 ধারায় এই কোনো পদক্ষেপ নতুন করে বিবেচনার কোনো সুযোগ নাই। বেগম জিয়ার ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলেও সংসদকে অবহিত করেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আমি যা বলেছি তার যদি কোনো তারতম্য হয় উনি আসুক, আই এম রেডি ফর অ্যানাদার ডিবেট। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি মোকাবিলা করে আগামী বছরের শুরুতে শ্রেণীকক্ষে ক্লাস পুরোপুরি সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। দুপুরে চাঁদপুরে তিনি কথা বলেন। এদিকে বিভাগীয় ও জেলা শহরে চলছে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম। প্রতিনিধি ও রিপোর্টারদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
শিক্ষার্থীদের লম্বা লাইন দেখে বোঝা যায় করোনা টিকা নিয়ে আগ্রহ আছে সবার মাঝেই। পরীক্ষার আগে টিকা নিতে পেরে খুশি তারা, স্বস্তিতে অভিভাবকরাও। আমরা যে এই টিকাটা যে নিতে পেরেছি এখন আমাদের সুরক্ষিতভাবে আমি মনে করব। টিকা গ্রহণ করেছি তো আমার মনে হচ্ছে এখন থেকে আমরা সুরক্ষিত এবং স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবো। এখন থেকে আমরা সামনে এইচএসসি পরীক্ষার মধ্যে সুরক্ষিতভাবে অংশগ্রহণ করতে পারবো। লাস্ট মোমেন্টে এসেও আমরা ভ্যাকসিন দিতে পারছি, এটাই অনেক ভালো লাগছে। সেফলি পরীক্ষা দিতে পারবো, এটার জন্য ভালো লাগছে। অনলাইনে নিবন্ধন ছাড়াই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠানো তালিকা অনুযায়ী টিকা দেওয়া শুরু হয়েছে শিক্ষার্থীদের। তবে তালিকা অনুযায়ী নিবন্ধন করতে হচ্ছে কেন্দ্রে গিয়েই। রেজিস্ট্রেশন কার্ড নিয়ে তাদের আসার জন্য প্রিন্সিপাল স্যারদেরকে নির্দেশনা দিয়েছি। তারা নির্ধারিত টাইমে এবং আমাদের শিডিউল করা হয়েছে 9টার থেকে 12টা, 12টার থেকে 2টার থেকে 2:30টা পর্যন্ত শিক্ষার্থী ধারাবাহিকভাবে আসতেছে এবং এই ফাইজারের টিকা তারা নিতেছে। শিক্ষার্থীদের টিকা দেওয়ার প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের প্রথমে টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদেরও এর আওতায় আনা হবে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। শুধুমাত্র এইচএসসি পরীক্ষার্থী যারা তাদেরকেই অগ্রাধিকার ভিত্তিতে ফাইজার টিকার কর্মসূচির অন্তর্ভুক্ত করব। পরবর্তী পর্যায়ে স্কুল পর্যায়ের বাচ্চাদের অর্থাৎ 12 থেকে 17 বছর বয়সী বাচ্চাদেরকেও আমরা এই টিকা কার্যক্রম ফাইজার আওতায় নিয়ে আসব। এদিকে করোনা পরিস্থিতি মোকাবিলা করে বছরের শুরুতে শ্রেণীকক্ষে ক্লাস পুরোপুরি সম্ভব নয় বলে জানালেন শিক্ষামন্ত্রী। আমাদের দেশে প্রত্যেকটি শ্রেণীকক্ষেই কিন্তু আমাদের শিক্ষার্থীর সংখ্যা অনেক এবং প্রতিটি ক্লাস কক্ষে যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদেরকে বসাতে যাই তাহলে আমাদের ওই এখনও পুরো ক্লাস একদম প্রতিটি শ্রেণীর সকল ক্লাস নেওয়া সেটি এখনও সেভাবে সম্ভব হবে না। এইচএসসি পরীক্ষার পর শুরু হবে দ্বিতীয় ডোজ টিকা দেয়া। আহসানুল করিম, সময় সংবাদ। দেশের বেশিরভাগ মানুষ টিকার আওতায় আসার পরই বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সৌদি আরবের কাছ থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার 15 লাখ ডোজ টিকা নেয়ার পর একথা বলেন তিনি। রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উপহারের সামগ্রী গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীও। 5 কোটি মানুষকে টিকা দেয় বাংলাদেশে করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। প্রতিদিন প্রায় 15 লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সবাইকে টিকার আওতায় আনার জন্য 21 কোটি টিকা কেনার পাশাপাশি বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে 11 কোটি টিকা। এরই অংশ হিসেবে মঙ্গলবার সৌদি আরব সরকার বাংলাদেশকে 15 লাখ ডোজ টিকা উপহার দেয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে ভ্যাকসিনের সংকট নেই, পর্যায়ক্রমে সবাই টিকা পাবে বলেও জানান তিনি। পৃথিবীর 135টা দেশের আগে আমরা 21 কোটি ভ্যাকসিন আমরা পয়সা দিয়ে কিনেছি। আমেরিকার সাথে আমার আলাপ হয়েছিল 1 সপ্তাহ আগে এবং তখন ইউএস সরকার আরো আগে 8 মিলিয়ন বোধ দিয়েছিলেন, এখন তারা আরো 14 মিলিয়ন দিয়েছেন। তবে আমাদের আর ভ্যাকসিনের সমস্যা নাই। দক্ষতার সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ আল দোহাইলান। সৌদি সরকার কোভিড মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতেও সৌদি আরবের সুসম্পর্ক বজায় থাকবে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, বেশিরভাগ মানুষকে করোনার টিকা দেওয়ার পর বুস্টার ডোজ দেওয়া হবে। সৌদি প্রবাসীরা যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকা দিতে পারে সেজন্য দেশটির সরকারকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। শুধু প্রবাসী নয়, বাংলাদেশেও যখন এই পর্যায়ে আসবে, যখন আমরা সকলকেই ভ্যাকসিন দিয়ে ফেলতে পারবো, আমরা বুস্টার ডোজের কথা বাংলাদেশিদের জন্য যারা এখানে থাকেন, যারা ভালনারেবল পপুলেশন, তাদেরকে আমরা আগে দেওয়ার চেষ্টা করব। সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, তাই দুদেশের বন্ধুত্বও অটুট থাকবে বলেও আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের বিপক্ষে 3টি টি-20 ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়ক করে 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার শহীদুল ইসলাম ও অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী ও সাইফ হাসান। সদ্য শেষ হওয়া বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন 6 জন। তারা হলেন সাকিব, মুশফিক, লিটন, সৌম্য, সাইফুদ্দিন ও রুবেল হোসেন। দলে ফিরেছেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, বিপ্লব। স্কোয়াডের বাকিরা হলেন নাইম শেখ, আফিফ, সোহান, সাইম পাটোয়ারি, মুস্তাফিজ, তাসকিন, শরীফুল, শেখ মেহেদি ও নাসুম আহমেদ। 22 নভেম্বর টেস্ট স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ। শুক্রবার প্রথম ম্যাচ খেলতে নামবে টাইগাররা। তামিম ইকবালের একটা ইনজুরি হয়ে গিয়েছে, একটা সিনিয়র প্লেয়ারের,
তো ওখানে ডাউট আছে টেস্ট সিরিজে পাই কিনা। তো সেই হিসাবে আমরা চাচ্ছি যে আমাদের বেস্ট প্লেয়ারকে সেই সময় সেরাটা দেওয়ার জন্য আমরা এই T20 সিরিজ থেকে রেস্ট দিয়েছি। বিপ্লব আমাদের হোম সোয়েলে কিন্তু সবসময় স্কোয়াডেও ছিল যতগুলো খেলা হয়েছে, এবং টিম ম্যানেজমেন্ট যদি মনে করে খেলাবে, এবং আমরা এখন মনে করি যে একটা স্পিনার আমাদের দরকার। তো দেখা যাক পাকিস্তান সিরিজ থেকে ওকে শুরু করা যায় কি। এটার পরেও T20 আরেকটা ওয়ার্ল্ড কাপ আছে এবং সময় খুব কম। তো এই বিপিএলের পরে কিন্তু আসলে ওই প্রস্তুতিটা শুরু হবে, নেক্সট বিপিএলটা যখন হবে। তবে আমরা অনেক আলোচনা হয়েছে, তারপরে এই রিপ্লেসমেন্টগুলি করা হয়েছে। দেখা যাক এই সিরিজটা ইনশাল্লাহ আমরা ভালো মতো শুরু করলে সামনের পথ চলাটা আরও সহজ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের ঘটনায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের 4 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা সবাই তৃতীয় শ্রেণীর কর্মচারী। কমিটির দেয়া তদন্ত প্রতিবেদনে তাদের চিহ্নিত করা হয়। একথা জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের সচিব মোহাম্মদ আলী নূর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে সম্প্রতি 17টি নথি খোয়া যায়। যে নথি খোয়া গেছে সেগুলোর বেশিরভাগই বিভিন্ন মেডিকেল কলেজ ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের কেনাকাটা সম্পর্কিত বলে জানা যায়। এরপরেই বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হলে গত 28 অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করে মন্ত্রণালয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি 2 সপ্তাহের তদন্তের পর মঙ্গলবার এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন বলছে স্বাস্থ্য শিক্ষা বিভাগের অভিযুক্ত 4 কর্মচারী হলেন ক্রয় ও সংগ্রহ শাখা 2-এর কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকা ও জোসেফ সর্দার, প্রশাসন 2-এর অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী এবং প্রশাসন শাখা 3-এর অফিস সহায়ক মিন্টু মিয়া। স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আলীনুর জানান, এ ঘটনায় 4 কর্মচারীকে চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। এরপর চাকুরি থেকে সাময়িক বহিষ্কার করা হয় তাদের। 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন প্রসিডিং চলছে, এটা চলমান হবে। লাস্ট অফ অল ফাইনাল যে ডিসিশন হবে, জাজমেন্ট হবে সেই অনুযায়ী। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান তিনি। 4 জনকে আপাতত চিহ্নিত করেছে, মানে আপনাদের এটা তো অফিসিয়ালি একটা ডিপার্টমেন্টাল প্রসিডিং অনুযায়ী এটা চলমান থাকবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন মোহাম্মদ আলী নূর। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ধর্ষণ মামলায় নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলার বিধান বাতিল চেয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। তারা বলছেন, সাক্ষ্য আইনের বিতর্কিত ধারা দুটি অসাংবিধানিক ও নারীর প্রতি অবমাননাকর। এ নিয়ে একটি রিটও করেছে 3টি সংগঠন। মঙ্গলবার সেই রিটের শুনানিতে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, ধারা দুটি বাতিলের সরকারের উদ্যোগের কথা। বনানীর রেন্ট্রি হোটেলে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলায় ভুক্তভোগীদের দুশ্চরিত্রা প্রমাণের চেষ্টা করা হয়েছে। আদালতের রায়েও যার প্রতিফলন দেখা যায়। 72 ঘন্টা পর ধর্ষণ মামলা নেওয়া যাবে না, বিচারকের এমন পর্যবেক্ষণ কাণ্ডে আলোচনা সমালোচনার মধ্যেই আবারও দাবি উঠেছে 150 বছরের পুরনো সাক্ষ্য আইনের 2টি বিতর্কিত ধারা বাতিলের। যে ধারায় সুযোগ আছে ধর্ষণের অভিযোগ তুললে সেই নারীকে দুশ্চরিত্রা প্রমাণ করার। ধারা দুটি বাতিল চেয়ে উচ্চ আদালতে রিটও করেছেন 3টি বেসরকারি মানবাধিকার সংগঠন। মঙ্গলবার শুনানিতে অ্যাটর্নি জেনারেল জানান, সরকারও ধারা দুটি বাতিলের উদ্যোগ নিয়েছে। সরকারের পদক্ষেপ দেখার জন্য 5 জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয় শুনানি। রিটকারী আইনজীবীরা বলছেন, ধারা দুটি অসাংবিধানিক ও নারীর প্রতি অবমাননাকর। এগুলো যাতে অসাংবিধানিক ঘোষণা করা হয়, কারণ 2টি ধারাই নারীর প্রতি বৈষম্যমূলক। নারীর যে অধিকার নিশ্চিত করা আছে সংবিধানে, সমান অধিকারের বিষয়গুলো বলা আছে, সেগুলোর পরিপন্থী। তারা বলেন, সভ্য সমাজে এমন বিধান থাকতে পারে না। ব্রিটিশ আমলে আমরা চাই না, পাকিস্তান আমলে চাই না, এই আমলে তো বাংলাদেশ আমলে থাকতে পারে না, যেখানে এই আইনের উপর হচ্ছে শাসনতন্ত্র, সংবিধান। তো সংবিধানের সাথে এটা সাংঘর্ষিক বিধায় এই আইন থাকতে পারে না। এর আগে আইনমন্ত্রী জানান, জানুয়ারিতে সাক্ষ্য আইনের সংশোধনী বিল সংসদে উত্থাপন করার কথা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ যেন রীতিমতো পুকুর চুরি। রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর আবাসিক এলাকায় 5 শতাধিক বাসায় গ্যাসের অবৈধ সংযোগ। তিতাস বলছে, এর আগে 3 বার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, তবুও প্রভাবশালীদের ছত্রছায়ায় বারবার সংযোগ দেওয়া হচ্ছে। অবৈধ সংযোগের দায় নিতে রাজি নয় হাউজিং কর্তৃপক্ষ।
রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর আবাসিক প্রকল্প। এই আবাসিক এলাকায় ৫ শতাধিকের বেশি ছোট বড় ভবন রয়েছে। টিনশেড ভবনের বাসিন্দাদের গ্যাস সংযোগ বাবদ গুনতে হয় ৫০০ টাকা, আর বিল্ডিংয়ের বাসিন্দাদের গুনতে হয় ৯৭৫ টাকা। তবে আশ্চর্যের বিষয়, প্রতিটি ভবনই চলছে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে। যখন সময় পায়, সুযোগ পায়, তখন সবাই সদ্ব্যবহার করার চেষ্টা করে। বিল ৮০০ করে, উপরে ৮০০, নিচে ৮০০, ১৬০০ টাকা দেওয়া লাগে। মঙ্গলবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এই আবাসিক এলাকায় অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিচ্ছিন্ন করা হয় মূল ফটকের রাস্তায় স্থাপন করা অবৈধ পাইপলাইন। এ সময় ভবন মালিকরা ক্ষোভ জানান, অভিযোগ করেন তিতাসের কর্মকর্তাদের ম্যানেজ করেই নেওয়া হয়েছে সংযোগ। উচ্চলেভেলের যে কর্মকর্তাগুলো আছে তাদের ম্যানেজ করে, এই যে বাড়ির মালিক সমিতির লোকজন আছে এরা ম্যানেজ করেই তাদেরকে আবার লাইনগুলো সংযোগ করে। অনেক টাকা নেয়, একটা লাইন দিতে মিনিমাম আপনার ১ লক্ষ ১.৫ লক্ষ টাকা নেয়। অভিযানের মুখে দায় নিতে চান না প্রকল্প সংশ্লিষ্টরা। মালিক সমিতি আছে, ওদের কত হলো আপনারা প্লট বিক্রি করছেন, সরকার অনুমোদন দেন, আমরা যদি আইন নিতে পারি তাহলে আপনাদের সমস্যা কি? আর অবৈধের সাথে আমরা জড়িত না বা এদেরকে আমরা প্রশ্রয় দেই না। এ পর্যন্ত 3 বার এই আবাসিক এলাকার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বারবার সংযোগ বিচ্ছিন্ন করার পরও পুনরায় দিচ্ছে কারা, সে বিষয়ে সদুত্তর দিতে পারেনি তিতাস। দেখভালের দায়িত্ব আপনি তো এখানে কিভাবে লাগলে হচ্ছে তো না, এরকম দেখভালের দায়িত্ব এখন রাতের আধারে কখন কি লাগাচ্ছে এদিকে এসে দেখা সম্ভব। তারা কিভাবে এটা নেয়, এটা তো খুব উত্তর দেওয়া তো খুব কঠিন। পুরো আবাসিক এলাকায় অবৈধ সংযোগের কারণে মাসে কি পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার, তার সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি তিতাস কর্তৃপক্ষ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মোংলা বন্দরের পশুর চ্যানেলে 2টি জাহাজের সংঘর্ষে 600 মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে গেছে এমভি ফারদিন 1 নামে কার্গো জাহাজ। নিখোঁজ রয়েছেন 5 নাবিক। এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে নৌপুলিশ ও কোস্টগার্ড। এখনও সন্ধান মেলেনি 5 নাবিকের। মোংলা বন্দরে জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ তারা। কোস্টগার্ড ও স্থানীয়রা জানান, সোমবার রাত 9:30টায় হারবাড়িয়া এলাকায় এমভি ফারদিন 1 নামের একটি জাহাজ 600 টন কয়লা নিয়ে বন্দরে প্রবেশের সময় একটি বিদেশি জাহাজের সাথে ধাক্কা লাগে। এতে ফারদিন 1 নামের জাহাজটি ডুবে যায়। এ সময় কয়েকজন সাঁতরে তীরে উঠলেও 5 জন নাবিক নিখোঁজ হন। ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনাটি হয় বলে জানা যায়। ফারদিন নামক একটা জাহাজ শিপ থেকে লোড দিয়ে মোংলার দিকে আসতেছিল। ওই মুহূর্তে কুয়াশার কারণে মাদার ভেসেল মোংলার থেকে যাত্রা বাইরের দেশে যাত্রা করছে, তখন মাদার ভেসেলের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে বলগেটটা ডুবে যায়। 7 জন লোক ছিল, তার থেকে 2 জন উদ্ধার হয়েছে আর 5 জন নিখোঁজ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে নৌপুলিশ ও কোস্টগার্ড। কোস্টগার্ড বাহিনী এবং ডুবুরি পার্টি এনারা অনুসন্ধান করতেছেন, সন্ধান চালাচ্ছেন। এ পর্যন্ত কোনো পায় নাই। যারা নিখোঁজ তারা তো ওই অবস্থায় আছে, কোনো সন্ধান পাওয়া যায় না। এর আগে গত 8 অক্টোবর সার নিয়ে বন্দরের পশুর নদীতে ও 9 অক্টোবর পাথর নিয়ে ফেয়ারওয়ে বয়া এলাকায় 2টি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটে। সময় সংবাদ, মোংলা। সমুদ্র থেকে মাছ ধরা, বিক্রি, দাম ধরা সবকিছুর নিয়ন্ত্রণই বড় সাহেবদের কবজায়। সুন্দরবন দস্যুমুক্ত হওয়ার 3 বছরেও ভাগ্য ফেরেনি জেলেদের। অথচ দেশের বেশিরভাগ সামুদ্রিক মাছ ও শুটকির যোগানদাতা সুন্দরবনের দুবলারচর। এখান থেকেই সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আয় করলেও সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত চরের জেলেরা। সুন্দরবন ঘুরে এসে আশরাফুল ইসলামের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি সুন্দরবন। বঙ্গোপসাগরের কাছে সবুজের বুক চিরে জেগে ওঠা এক চর, দুবলার চর। শীতের 5 মাস এই চরে মাছ ধরার উৎসবে মাতেন জেলেরা। সারা রাত মাছ ধরে সকালের জোয়ারের পানির সাথে ফিরতে শুরু করেছে জেলেদের মাছ ধরার নৌকা। সে মাছ নিয়ে চরে যাওয়ার ব্যস্ততায় হাঁক ডাকে মুখর দুবলার চর। মৌসুমের শুরু থেকেই ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে সামুদ্রিক কোরাল, লইট্টা সহ সব ধরনের মাছ। অতিরিক্ত মাছ জেলেরা শুটকির জন্য জড়ো করে দুবলার চরে, আর এসব শুটকি ছড়িয়ে যায় দেশের বিভিন্ন জেলায়। 20,000-এরও বেশি জেলে পরিবার ছেড়ে পুরো মৌসুমের জন্য আশ্রয় নেয় দুবলায়। গত বছরে দুবলার চরের শুটকি থেকে সরকার রাজস্ব পেয়েছে প্রায় 3.5 কোটি টাকা। ভালো দামি মাছ। চরে আপনি এই মাথায় বসে দেখলে ওই মাথাতে খবর শুনবেন যে চরে অমুকের বড় মাছ বাঁধিছে। একদিন পর আজকে যাচ্ছে, আবার কালকে চলে আসবো মাছ ভালো হইলে। এই যে মাছ ধরতেছি আমরা, এই মাছটা আমরা এখানে শুকাই। সবুজের সজীবতায় ঘেরা এই চরে বনদস্যুমুক্ত শান্তির সুবাতাস বইলেও রয়েছে কর্তৃত্ববাদের অদৃশ্য দাপট। জেলেদের ভাগ্য নির্ভর করে সাহেবদের মর্জির উপর। মাছের মূল্য কত হবে, কার কাছে বিক্রি হবে, সবকিছুর নিয়ন্ত্রণ তাদের হাতে। সরকার যদি আমাদের লোন দেয় তা আমরা সুদের থেকে আমরা
রেয়াই পাতাম। পরের কাছ থেকে আনতে গেলে অন্য লোকের আনতে গেলে হাজারে আপনার প্রতি মাসে 50 টাকা দিতে হয়। বিশালে চরে জেলেদের জন্য নেই কোনো চিকিৎসা কেন্দ্র, দুর্যোগে মেলে না কোনো আশ্রয়, অথচ সুন্দরবনে মাছ ধরা থেকে শুটকি শুকানো সবকিছুর জন্য দিতে হয় সরকার নির্ধারিত ফি। যাদের নিয়ন্ত্রণে ব্যবসাটা চলে তারা হচ্ছে শোষণ করে, শুধু শোষণটাই বুঝে তারা, কিন্তু গণমানুষের কথাটা বোঝে না। কাকায় বললাম যে দাদার বাগে ধরেছে বাঁচাও, বলে কর্মচারী যে যা ছিল যার মতো সে পালাই গেছিল। কাজ কাম করতে গেলে দেখা যাচ্ছে পুরো টুলে যায়, একটু স্যালাড লাগা যায়, প্রাইমারি ট্রিটমেন্টটা। পৃথিবীর ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন র্যাবের সহায়তায় 2018 সালে দস্যুমুক্ত ঘোষণা করে সরকার। দেশের অন্যতম শুটকির যোগানদাতা এই দুবলার চর। সমুদ্রের আহরণ থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে রয়েছে সরকার নির্ধারিত রাজস্ব। কিন্তু যাদের শ্রমে ঘামে বিশাল অর্থনীতি গড়ে উঠেছে তারা এখনও মহাজনের চড়া ঋণের সুদের গলিতে আটকে আছে। শুধু তাই নয়, চিকিৎসা সহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত এ চরের মানুষ। তারা বলছেন এসব সমস্যার সমাধান হলেই ঘটবে তাদের জীবনমানের উন্নয়ন। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, দুবলার চর, সুন্দরবন। আগামী ডিসেম্বরেই হবে দেশের প্রথম মেট্রো রেলের আনুষ্ঠানিক যাত্রা। শুরু হবে উত্তরা থেকে, চলবে আগারগাঁও পর্যন্ত। সকালে জাপানের রাষ্ট্রদূত মেট্রো রেল প্রকল্প পরিদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান ব্যবস্থাপনা পরিচালক। মেট্রো রেল রাজধানীতে চলাচলে গতি আনবে বলে আশা প্রকল্প সহযোগী জাপানের। জাপানের আর্থিক সহায়তায় জাইকার মাধ্যমে এগিয়ে যাচ্ছে দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন 6 এর প্রকল্পের কাজ। মঙ্গলবার প্রকল্প এলাকা পরিদর্শনে যান জাপানের রাষ্ট্রদূত। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন ক্রিকেট তারকা। এ সময় তাদের ঘুরিয়ে দেখানো হয় মেট্রো রেলের কোচ। প্রতিটি কোচেই দুই পাশে লম্বালম্বি ছিটে থাকবে বসার ব্যবস্থা। অতিরিক্ত যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন দাঁড়িয়ে। স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে দরজা, বন্ধও হবে নির্দিষ্ট সময় পর। তবে যে কোনো পরিস্থিতিতে চালক চাইলেই তা নিয়ন্ত্রণ করতে পারবেন। নির্ধারিত বুথের মাধ্যমে কাটা যাবে টিকিটও। এর আগে জাপানের রাষ্ট্রদূত জানান, প্রকল্পের সঙ্গে যুক্ত থাকতে পেরে গর্বিত তারা। আর এর মাধ্যমে রাজধানীর যানজট কমবে বলেও আশা তাদের। Many more fast ever will come from this flagship project of Japan-Bangladesh cooperation. Once it's completed, the MRT will usher citizens in a new era for Bangladesh. এদিকে এরই মধ্যে 7টি ট্রেন ট্রায়ালে আছে বলে জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। আগামী বছরই প্রথম পর্ব অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে হবে বাণিজ্যিক চলাচল। After successful completion of the trial run, first ever metro rail of the country is expected to be open for commercial operation in December 22 from Uttara to Agargaon. গত অক্টোবর পর্যন্ত প্রথম পর্বের সার্বিক অগ্রগতি 89.61%। রাশেদ লিমন, সময় সংবাদ। দীর্ঘ প্রায় 8 মাস পর টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে শুরু হলো পর্যটকবাহী জাহাজ চলাচল। সকাল 9:30টার দিকে টেকনাফ জেটিঘাট থেকে 300-রও বেশি পর্যটক নিয়ে একটি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। যান্ত্রিক শহর ছেড়ে দারুচিনি দ্বীপে যেতে পেরে খুশি ভ্রমণ পিপাসুরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। টেকনাফ ধমধমিয়া জেটিঘাট, ভিড় করছে শত শত পর্যটক। সবার উদ্দেশ্য প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ভ্রমণ। কারণ দীর্ঘ প্রায় 8 মাস পর টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। নাপ নদী, দুপাশে মনোরম পরিবেশ, এক পাশে পাহাড়, অন্য পাশে মিয়ানমার সীমান্ত। আর নাপ নদীতে দল বেঁধে জাহাজের পিছু নিচ্ছে গাংচিলের দল। এই অপরূপ দৃশ্য উপভোগ করছেন পর্যটকরা। যান্ত্রিকতার শহর ছেড়ে প্রশান্তির খুঁজে সেন্ট মার্টিন ছুটে এসেছেন তারা। আশেপাশের যে সিনারি দেখতে পাচ্ছি আমরা, এটা আসলে অনেক মনোমুগ্ধকর। ফার্স্ট টাইম যাচ্ছি, সো আমার জন্য এটা অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স। ওভারঅল আশেপাশের পরিবেশ ভালোই। একটা অনিশ্চয়তা ছিল শিপ খুলবে কি খুলবে না, এন্ড উই আর সো হ্যাপি যে আমাদের 15 তারিখে ডেট ছিল যাওয়ার, এখনই যাওয়া হচ্ছে। খুব সুন্দর পরিবেশ, গাংচিলগুলো অনেক ফিল দিচ্ছে। পর্যটন মৌসুমে মঙ্গলবার মাত্র একটি জাহাজ দিয়ে সেন্ট মার্টিনে যাত্রা শুরু হয়েছে। পরিস্থিতি পরিদর্শনে আসে উপজেলা কর্মকর্তা। সবকিছু মিলিয়ে এটা ধাপে ধাপে করা হচ্ছে। বাই দিস টাইম কনস্ট্রাকশন ওয়ার্কটা আরো স্টেবল হচ্ছে, মানে মোটামুটি একটা পর্যায়ে এসেছে। আরো যাতে আমরা এই জিনিসটা দেখতে পারি যে আসলে এটা ইম্প্যাক্টটা কি। পর্যটকদের নিরাপত্তায় সব ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। সুশৃঙ্খলভাবে যেতে পারে এবং আসতে পারে, আমরা সার্বক্ষণিক তাদের সাথে আছি, থাকবো, তাদেরকে গাড়িতে পৌঁছে দিয়ে আমরা দায়িত্ব পালন করব।
আগামী ২০ নভেম্বর থেকে এই রুটে আরও 5টি পর্যটকবাহী জাহাজ চলাচল করবে বলে জানিয়েছে প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, সেন্ট মার্টিন, টেকনাফ। বাসের ওয়েবিল পদ্ধতি বাতিলের দাবিতে রাজধানীর মিরপুরের বিভিন্ন পয়েন্টে আন্দোলন করেছেন বাস চালক ও হেলপাররা। দুপুর 2টা থেকে মিরপুরের পুরবী 12 নম্বর সহ বিভিন্ন বাস স্ট্যান্ডে বাসে যাত্রী পরিবহন বন্ধ রেখে প্রতিবাদ করেন তারা। এরপর একে একে গাবতলী ও আজিমপুরে কর্মবিরতি শুরু করেন আন্দোলনকারী বাস চালক ও হেলপাররা। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়ার পাশাপাশি বাস মালিকরা ওয়েবিলের নামে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ে বাধ্য করছেন। আর এই বাড়তি ভাড়া আদায় করতে গিয়ে যাত্রীদের হাতে মারধর সহ লাঞ্ছনার শিকার হচ্ছেন তারা। আন্দোলনকারীরা ওয়েবিল বাতিলের দাবি জানান। দাবি পূরণ না হলে সারা দেশে ধর্মঘটের হুঁশিয়ারি দেন বাস চালক ও হেলপাররা। প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার ছাত্রছাত্রী, সহকর্মী ও ভক্ত অনুরাগীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে দাফন করা হয়। তার চলে যাওয়া বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি বলে জানান ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। সাইফুর রহমান রকির রিপোর্ট। শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আসেন ছাত্রছাত্রীরা। এক নজর দেখতে ভিড় করেন সাবেক সহকর্মী শুভাকাঙ্ক্ষীরা। মঙ্গলবার বেলা 12টার দিকে প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের মরদেহ শেষবারের মতো নেওয়া হয় দর্শন বিভাগে। সেখানে 31 বছর তিনি শিক্ষকতা করেছেন। বিভাগের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয় গুণী এই কথা সাহিত্যিককে। দর্শন বিভাগের একটা অতিমাত্রায় গর্ব এবং অহংকার আছে হাসান আজিজুল হককে নিয়ে। তার যে সঙ্গ, এই সঙ্গ থেকে আমরা বঞ্চিত হব। তার কাজকে এগিয়ে নেওয়ার কর্মসূচিটাই হবে প্রকৃত তার প্রতি শ্রদ্ধা জানানো। ঘণ্টাব্যাপী রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে দেশবরেণ্য এই কথা সাহিত্যিকের মরদেহ নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। প্রকৃত ধারার যে সাহিত্য চর্চা, সেই সাহিত্য চর্চাকে তিনি বেগবান করেছেন। 1939 সালে পশ্চিমবঙ্গের বর্ধমানে জবগ্রামে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের পুরোধা পুরুষ। দীর্ঘদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপনা করেছেন তিনি। সাহিত্যে অনবদ্য অবদানের জন্য পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21 পদক ও স্বাধীনতা পদক। দেশবরেণ্য কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের সৃষ্টিশীল অসংখ্য রচনা, ছোট গল্প ও উপন্যাসের মধ্য দিয়ে তিনি বাঙালির হৃদয়ে হাজার বছর বেঁচে থাকবেন, এমনটাই প্রত্যাশা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে সাইফুর রহমান রকি, সময় সংবাদ। বিয়ের মৌসুমে আবারও বাড়ল স্বর্ণের দাম। এতে গহনা কেনায় ভোগান্তিতে পড়তে হচ্ছে ক্রেতাদের। সেই সঙ্গে বেচা বিক্রি অনেকটাই কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। আবারও অস্থির হয়ে উঠেছে স্বর্ণের বাজার। বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাব পড়েছে দেশেও। নতুন দামে 22, 21 ও 18 এই 3 মানের স্বর্ণের ভরিতে বেড়েছে 2,333 টাকা। সবচেয়ে ভালো মানের 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে 74,300 টাকা, যা আগে ছিল 71,967 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 71,150 টাকা, আগে ছিল 68,818 টাকা। আর 18 ক্যারেটের প্রতি ভরির দাম হয়েছে 62,402 টাকা, আগে ছিল 60,070 টাকা। বিয়ের মৌসুমে হঠাৎ করে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। স্বর্ণের দাম এখন যে পরিমাণে বাড়ছে, সবার পক্ষে কিন্তু পসিবল হচ্ছে না ওই দামে কিনা। অবশ্যই এটা উচিত যে দামটা কমানো। বিয়ে শাদীর অনুষ্ঠানে একটু আসলে দাম বেড়ে যায়। দাম বেড়ে গেলে একটা সমস্যা হয়। স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে বেচা বিক্রিতেও। দাম স্থিতিশীল না থাকায় ক্রেতারা অলংকার কেনা থেকে বিমুখ হচ্ছেন বলে জানান বিক্রেতারা। 2 মাস অন্তর অন্তর সোনার দামটা কি একবার বাড়ে একবার কমে, যার কারণে কাস্টমারটা টেনশন করে থাকে, আবার কমবে আবার বাড়তে পারে, যার কারণে সোনার দামের মুখে কাস্টমার হচ্ছে না। সুন্দর একটা রিজনেবল প্রাইস থাক, আমরা যেন সুন্দর ব্যবসা করি, সবাই যেন ব্যবসা করতে পারে, এরা যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেটাই আর কি। কমলে একটু কাস্টমার আসে, বাড়লে তার কাস্টমার পাই না, তাহলে আমাদের ক্ষতি। বিয়ের মৌসুমকে টার্গেট করে দাম বাড়ানো হয়নি উল্লেখ করে জুয়েলার্স সমিতির নেতারা বলেন, আন্তর্জাতিক বাজারে বাড়ার কারণে দেশেও বেড়েছে। স্বর্ণের বাজার উঠানামা করতেছে যে আপনি দেখবেন এখন আপনাদের সবাইয়ের মোবাইলে দেখা যাচ্ছে এখন স্বর্ণের বাজার 200 টাকা উঠছে, 100 টাকা উঠছে, 100 টাকা পড়তেছে। এটার উপর ভেরিফাই করে স্বর্ণের বাজারটা নির্ভর করে। ট্যাক্সের মাধ্যমে স্বর্ণ আনার অনুমতি দিয়েছে,
এই সুযোগে ওরা ট্যাক্স দিয়ে কিছু স্বর্ণ আনতেছে বাংলাদেশে, তো ওখানে যখন আন্তর্জাতিক বাজার বেড়ে যায় এখানেও বেড়ে যায়। চট্টগ্রাম নগরীতে বাজুসের সদস্যভুক্ত প্রায় ৫,০০০ সোনার দোকান রয়েছে। এর মধ্যে নগরীর বিভিন্ন বিপণী বিতান, হাজারীগল্লি, রিয়াজউদ্দিন বাজার, দিওয়ান বাজারের বেশিরভাগ দোকান রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। নির্মাণকে আরো দীর্ঘস্থায়ী মজবুত রূপ দিতে এইচকেজি স্টিল, নির্মাণে নিশ্চিন্ত নির্ভরতা। তিস্তা সহ অভিন্ন সব নদীর পানির সমবন্টন ও টেকসই সমাধানে যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত ভারত সরকার, বলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী। মঙ্গলবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনকে ভারতের দেয়া একটি অ্যাম্বুলেন্স উপহার দেন তিনি। পরে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি বলেন, অবৈধ কর্মকাণ্ডের জন্যই সীমান্ত হত্যার মতো এই ঘটনা ঘটছে। এ বিষয়ে উভয় দেশের সরকার আলোচনা করছে বলেও জানান ভারতীয় হাইকমিশনার। তিস্তা সহ অভিন্ন সকল নদীর পানির সমবন্টন ও টেকসই সমাধানে যে কোনো সময় আলোচনায় বসতে ভারত সরকার প্রস্তুত। সীমান্ত হত্যা একটি ন্যাক্কারজনক ঘটনা। এটা শুধু বাংলাদেশ নয়, ভারতের জন্য উদ্বেগের বিষয়। অবৈধ কর্মকাণ্ডের জন্যই সীমান্তে হত্যা বাড়ছে। এজন্য উভয় সরকারকে সজাগ থাকতে হবে। অপরাধ না করেও কেন কাঁটাতারে বন্দী সীমান্তের মানুষ, এমন প্রশ্ন তুললেন ভারতীয় অভিনেত্রী অপর্ণা সেন। বাংলাদেশ সীমান্তে গুলিতে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ জানান তিনি। কলকাতা থেকে বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের রিপোর্ট। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নাগরিক অধিকার সুরক্ষার দাবিতে সোমবার সন্ধ্যায় কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনায় উঠে আসে সীমান্তের কাঁটাতারের বেড়ার আশেপাশে মানবিক সংকটের বিষয়টি। বক্তারা জানান, সীমান্তবর্তী এলাকার মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা প্রতিনিয়তই বিএসএফ এর কঠোর অনুশাসনে তাদের মানবাধিকার হারাচ্ছেন। সেই সঙ্গে গুলিতে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। কাঁটাতারের মধ্যে বাস করছে মানুষ যারা কোনো দোষ করেনি, যারা কোনো দোষে দোষী নয়, শুধুমাত্র দুটো দেশের মধ্যে নাগরিক আদান প্রদান হয়েছে বলে তারা দোষী সাব্যস্ত হয়ে গেলে। কেন? আমি শুধু রাজ্য সরকারকে অনুরোধ করবো যে এদের একটা ব্যবস্থা করুন। আলোচনা সভার আয়োজক বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুমের পক্ষ থেকে দাবি করা হয়, সীমান্তে বিএসএফ এর গুলিতে শুধু বাংলাদেশি নন, প্রাণ হারাচ্ছেন ভারতীয়রাও। শেষ 20 বছরে বিএসএফ এর গুলিতে মৃত্যুর পরিসংখ্যানও তুলে ধরেন সংগঠনটির প্রধান কিরিটি রায়। যাদের হত্যা করা হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে, লাস্ট যেটা মারা হয়েছে 3 দিন আগে সিতাইতে, কুচবিহারে, যেটা নিয়ে এত হইচই, সেখানেও একই চিত্র। সীমান্তে নাগরিক অধিকার শীর্ষক এই আলোচনায় মানবাধিকার কর্মী সহ বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন। সম্প্রতি কুচবিহার সীমান্তে বিএসএফ এর গুলির ঘটনা এবং ফেলানি কাণ্ডের বিচার শেষ না হওয়াতেও ক্ষোভ প্রকাশ করেন তারা। যদিও বিএসএফ এর দাবি, সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে তারা বদ্ধপরিকর। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। কোভিড মহামারীতে বাংলাদেশকে নানাভাবে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় এবার টিকা পরিবহনে বাংলাদেশকে 18টি ফ্রিজার ট্রাক উপহার দিচ্ছে জো বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। এবার করোনা টিকা পরিবহনে বাংলাদেশকে 18টি ফ্রিজার ট্রাক উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে কোভিড-19 টিকা কার্যক্রমে যুক্তরাষ্ট্রের চলমান সহায়তার অংশ হিসেবে এসব ফ্রিজার ট্রাক দেয়া হচ্ছে। এর মধ্যে 4টি ট্রাক স্থানীয় সময় সোমবার হস্তান্তর করা হয় বাংলাদেশে। ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন উইলিয়াম ডাওয়ার্স ও দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেন্স জানান, কঠিন এ ভাইরাস জয় করতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এদিকে কয়েক দফায় বাংলাদেশকে 1,50,00,000 ডোজ করোনা ভাইরাসের টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। আরও 1,40,00,000 ডোজ ফাইজারের টিকা দেওয়ার কথা রয়েছে। কোভ্যাক্সের আওতায় এই টিকা দেশে পৌঁছাবে, জানিয়ে আশাবাদী প্রবাসী বাংলাদেশিরাও। গেল বছরে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির চরম অবনতির মধ্যেও টিকা উদ্ভাবন ও বিতরণে সাফল্য দেখিয়ে কোভিড পরিস্থিতি অনেকটাই জয় করেছে বাইডেন প্রশাসন। এরপর মিত্র দেশগুলোকে সহায়তা দেওয়া শুরু করে দেশটি। প্রথম দিকে সে তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও বাংলাদেশ সরকারের কূটনৈতিক সাফল্য ও বাংলাদেশের দিকেও সহায়তার হাত বাড়ায় ডেমোক্র্যাট প্রশাসন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
চার জাতীয় ফুটবল টুর্নামেন্টের খবর। ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ড্র করলেই শিরোপার লড়াইয়ে নামার সুযোগ পাবে লাল সবুজরা। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 9:30টায়। বাজে সময় দেশের ফুটবলের সঙ্গে লেগে আছে অনেকটা জোকের মতো, যেটা বারংবার ছাড়াবার চেষ্টা করেও কোনো সুফল মিলছে না। অবশ্য এটাও ঠিক, এই অদৃশ্য বা কথিত জোক থেকে বাঁচতে আমাদের ফুটবলাররা কতটা সামর্থ্যপূর্ণ। সে যাই হোক, সেশেলসের বিপক্ষে অপ্রত্যাশিত ড্রয়ের পরও বাংলাদেশ চার জাতীয় টুর্নামেন্টে টিকে আছে মালদ্বীপের সঙ্গে জয়। যদিও সেই ম্যাচের পারফরমেন্স নিয়ে প্রশ্ন থেকেই যায়, তবে শ্রীলঙ্কার বিপক্ষে আরও ভালো করার প্রত্যাশা কোচের। আমরা এখনো সেরা খেলাটা খেলতে পারিনি, তার উপর কিছু ভুল ত্রুটি তো ছিলই। তবে ফুটবলাররা ভালো করছে, আশা করছি এই ম্যাচে তারা আরো ভালো করবে। আমরা পয়েন্ট পেলেই ফাইনালে খেলবো, তবে আমাদের লক্ষ্য থাকবে জয় তুলে নেওয়া। এই ম্যাচটা বাংলাদেশের জন্য বেশ কঠিন হবে, কারণ স্বাগতিকদের সম্ভাবনা এখনো টিকে আছে জয়ের হিসেবে, সঙ্গে আছে গোল ব্যবধানের সমীকরণ। তাই লঙ্কানরা চাইবে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে। তবে এসব নিয়ে খুব একটা ভাবনা নেই কাপ্তানের। শ্রীলঙ্কা ওরা একটা ওরা অ্যাটাকিং ফুটবল খেলবে, এটা আমরা জানি। সো ওইখানে একটা ফাঁকা জায়গা আছে where we can do something. শ্রীলঙ্কার সঙ্গে মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপে ওদের 1-0 গোলে হারিয়েছিল জামাল ভুঁইয়ারা। এসএম ইকবাল, সময় সংবাদ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।